আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ সিরিজ, যেখানে আমরা প্রতিটি অধ্যায়ের উপরে গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে আসা সৃজনশীল বোর্ড প্রশ্নগুলো এমনভাবে সমাধান করি যেন পরীক্ষার হলে আমাদের আনসার করা খুবই সহজ হয়ে যায়। আজকে আমরা সরলরেখা অধ্যায়ের উপরে দ্বিতীয় ক্লাসটা করব। ক্লাসটা হয়তো বা ছোট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, অন্তর্বিভক্তিকারী বিন্দু কি খেয়াল করো। এক্ষেত্রে দেখো, এই যে এ হচ্ছে একটা বিন্দু আর বি হচ্ছে আরেকটা বিন্দু। এই দুইটা বিন্দুর সংযোগকারী যে এবি রেখাংশ আছে, মনোযোগ দিয়ে দেখো, এই এবি রেখাংশকে এই যে সি বিন্দুটা, এটা কিন্তু দুইটা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে এই এ থেকে সি এসি, আরেকটা হচ্ছে এই বি থেকে সি বিসি। তাহলে এই ক্ষেত্রে এই সি বিন্দুকে আমরা বলবো অন্তর্বিভক্তিকারী বিন্দু, কারণ সে এ বি রেখাংশকে দুইটা ভাগে ভাগ করেছে। ওকে, খেয়াল করো। এখন আমরা যদি এই ক্ষেত্রে এই অন্তর্বিভক্তিকারী সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই, আমরা ধরে নিচ্ছি এর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। তো প্রথম বিন্দু কে আমাদের, আমরা এই ক্ষেত্রে প্রথম বিন্দু বলতে এ বিন্দুকে ধরে নিচ্ছি। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ককে বলবো এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর এই এ বিন্দু থেকে অন্তর্বিভক্তিকারী সি বিন্দুর এই দূরত্ব এসি দূরত্বকে বলবো এম ওয়ান। বুঝতে পারছি কথাটা? খেয়াল করো, এই যে দ্বিতীয় বিন্দু, আমরা যদি এই ক্ষেত্রে দ্বিতীয় বিন্দু ধরি বি বিন্দুকে, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ককে বলবো এক্স টু ওয়াই টু, আর এই বি বিন্দু থেকে অন্তর্বিভক্তিকারী এই সি বিন্দুর দূরত্বকে বলবো এম টু। তাহলে খেয়াল করো, এই এ থেকে সি এর দূরত্ব এসি দূরত্বকে বলেছি এম ওয়ান, আর এই বি থেকে সি এর দূরত্ব বিসি দূরত্বকে আমরা বলেছি এম টু। অর্থাৎ এসি অনুপাত বিসি হচ্ছে এম ওয়ান অনুপাত এম টু। সুতরাং সি বিন্দু এ বি রেখাংশকে এম ওয়ান অনুপাত এম টু অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, তাই না? এখন খেয়াল করো, যদি আমরা সি বিন্দুর ভুজ বের করতে চাই, তাহলে তার ভুজ এক্স সমান আমরা বলবো এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু। এই ক্ষেত্রে দেখো, এম ওয়ান এর সাথে কে গুণ হচ্ছে এক্স টু, এক্স টু হচ্ছে এই বি বিন্দুর ভুজ, আর এম টুর সাথে গুণ হচ্ছে কে এক্স ওয়ান কে, এক্স ওয়ান হচ্ছে এ বিন্দুর ভুজ। এটা মনে রাখা কিন্তু কঠিন কিছু না, সূত্রটা কিন্তু মনে রাখা খুবই সহজ। দেখো খেয়াল করো, তুমি যদি এই ক্ষেত্রে এই অন্তর্বিভক্তিকারী বিন্দুর কোটি বের করতে চাও, তাহলে কোটি ওয়াই সমান হবে এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু। এই ক্ষেত্রেও দেখো, এম ওয়ান এর সাথে গুণ হচ্ছে ওয়াই টু হচ্ছে এই বি বিন্দুর কোটি, আর এম টুর সাথে গুণ হচ্ছে ওয়াই ওয়ান হচ্ছে এই এ বিন্দুর কোটি। তাহলে খেয়াল করো, যদি আমরা এখন এক্স এবং ওয়াই এই দুইটাকে ক্রমজোড় আকারে লিখি, তাহলে দেখো এই ক্রমজোড়ের ভিতরে আমরা কিন্তু অন্তর্বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাব। এখন খেয়াল করো, এই যে সূত্রগুলি, এইগুলি মুখস্থ করা আসলে তেমন কঠিন কিছু না, কিন্তু সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে জায়গায় প্যাচটা লাগে সেটা হচ্ছে আমরা প্রথম বিন্দু যাকে ধরবো, এই ক্ষেত্রে প্রথম বিন্দু কাকে ধরেছি? এ বিন্দুকে, তার স্থানাঙ্ককে বলবো এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর অন্তর্বিভক্তিকারী বিন্দু থেকে তার দূরত্বকে বলবো এম ওয়ান। এটা খেয়াল রেখো। আর দ্বিতীয় বিন্দু যাকে ধরবো তার স্থানাঙ্ক হবে এক্স টু ওয়াই টু, আর অন্তর্বিভক্তিকারী বিন্দু থেকে তার দূরত্ব হবে এম টু। তুমি যদি কোনো কারণে ওই বি কে প্রথম বিন্দু ধরে ফেলো, তাহলে তার স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান আর তার দূরত্ব হবে এম ওয়ান। আমরা এই ক্ষেত্রে এ কে প্রথম বিন্দু ধরেছি, তাই না? এখন কোশ্চেনে সাধারণত প্রথমে যে বিন্দুটা দেয়া থাকে সেটাকে প্রথম বিন্দু ধরে ফেলাই বুদ্ধিমানের কাজ হবে, আর পরে যেটা দেয়া থাকে সেটাকে দ্বিতীয় বিন্দু ধরে ফেলো, আর তারপরে তুমি এই সূত্রগুলি অ্যাপ্লাই করো। তবে তুমি যদি উল্টাপাল্টা ধরো, তখন কিন্তু অঙ্কে প্যাচ লাগার সম্ভাবনা অনেক বেশি। সো এই পয়েন্টটা মাথার মধ্যে খুব ভালোভাবে ঢুকিয়ে রাখো। ওকে, তাহলে এখন চলো আমরা এই প্রথম অঙ্কটা শুরু করি। দেখো, এখানে বলা হচ্ছে 1 2 এবং 3 6 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে যে বিন্দু 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, খেয়াল করো, এই ক্ষেত্রে প্রথমে কোন বিন্দুটা দেয়া? 1 2, তাহলে এইটাকে আমরা ধরবো প্রথম বিন্দু। আর এরপরে দেয়া হচ্ছে 3 6, তাহলে এইটাকে আমরা ধরবো দ্বিতীয় বিন্দু। তাহলে দেখো, আমরা প্রথম বিন্দু বলতে এই 1 2 বিন্দুকে ধরেছি, যার নাম আমরা দিয়েছি এ বিন্দু। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হবে x1 y1। আর দ্বিতীয় বিন্দু বলতে আমরা ধরেছি এই 3 6 কে, তাহলে এটাকে আমরা নাম দিচ্ছি বি বিন্দু, যার স্থানাঙ্ক হবে x2 y2। এখন খেয়াল করো, যদি আমরা ধরে নেই যে অন্তর্বিভক্তিকারী বিন্দুটা হচ্ছে সি বিন্দু, তাহলে এই ক্ষেত্রে প্রথম বিন্দু থেকে এই সি বিন্দুর যে দূরত্ব এসি, এটাকে আমরা ধরে নিব m1, আর এই দ্বিতীয় বিন্দু থেকে এই সি বিন্দুর যে দূরত্ব বিসি, এইটাকে আমরা ধরে নিব m2। এখন অনুপাতটা কত দেওয়া? 2:3। তাহলে প্রথমে কি দেওয়া? 2, অর্থাৎ প্রথম বিন্দু থেকে যে দূরত্ব m1 এটা হচ্ছে 2, আর পরে কি দেয়া? 3, অর্থাৎ দ্বিতীয় বিন্দু থেকে যে দূরত্ব m2 এটা হচ্ছে 3। কথা বুঝতে পেরেছো? প্রথমে কোনটা দেয়া? 2, তার মানে এটা হচ্ছে প্রথম বিন্দু থেকে দূরত্ব, আর এরপরে কোনটা দেয়া? 3, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু থেকে দূরত্ব। তাহলে খেয়াল করো, এখন এসি অনুপাত বিসি মানে প্রথম বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব
আর দ্বিতীয় বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব, এই দুই দূরত্বের অনুপাত এসি অনুপাত বিসি হচ্ছে m1 অনুপাত m2, তাই না? এই m1 অনুপাত m2, আর এই অনুপাতটাই হচ্ছে 2:3, যেখানে m1 হচ্ছে 2 আর m2 হচ্ছে 3। তাহলে এই ক্ষেত্রে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক বের করব। সূত্রটা আমরা সবাই জানি, m1 x2 প্লাস m2 x1 ডিভাইড বাই m1 প্লাস m2, কমা m1 y2 প্লাস m2 y1 ডিভাইড বাই m1 প্লাস m2। তাহলে এই ক্ষেত্রে চলো আমরা মানগুলো বসাই। প্রথমে একটা জিনিস খেয়াল রেখো, মান বসানোর ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে অনেক সময় মান বসার দিকে প্যাচ লেগে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে তুমি যে খেয়াল করে দেখো, একটা খুব মজার জিনিস এখানে আছে, সেটা হচ্ছে এই যে দেখো m1 প্লাস m2 উপরে, নিচেও কিন্তু m1 প্লাস m2, আবার এই পাশেও দেখো m1 প্লাস m2, নিচেও m1 প্লাস m2। তো ভুজ আর কোটিগুলি তুমি পরে বসাও, এই যে x2 x1 y2 y1 এগুলি পরে বসাও, আগে অনুপাতগুলি লিখে ফেলো, তাহলে দেখবা অনেক সহজ হয়ে গেছে। দেখো আমি কিভাবে বসাচ্ছি। আচ্ছা, m1 কোনটা 2, m2 কোনটা 3, তাহলে দেখো প্রথমে m1 প্লাস m2, নিচে হবে কি m1 প্লাস m2, কমা এরপরে কি আবারও m1 প্লাস m2, নিচে কি m1 প্লাস m2। দেখো তো ঠিক লিখলাম না? আচ্ছা, এখন খেয়াল করো, এখন আমরা ভুজ আর কোটিগুলি বসাবো। তো m1 এর সাথে গুণ হচ্ছে x2, x2 কোনটা, x2 হচ্ছে এই বি বিন্দুর ভুজ 3। আচ্ছা, m2 এর সাথে গুণ হচ্ছে x1, x1 হচ্ছে এ বিন্দুর ভুজ 1। আচ্ছা, m1 এর সাথে এখানে গুণ হচ্ছে y2, y2 হচ্ছে বি বিন্দুর কোটি 6, আর m2 এর সাথে গুণ হচ্ছে y1, এটা হচ্ছে এ বিন্দুর কোটি 2। এখন দেখো কত সহজে ক্যালকুলেশনটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা বাদ দিব। দেখো এখানে খেয়াল করো, 3 দুগুণে 6 আর 3 মানে হচ্ছে 9, 9/5, আর এই পাশে হচ্ছে 6 দুগুণে 12 আর 3 দুগুণে 6 মানে 18, 18/5। এই হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক। এখন এই অঙ্কটা খেয়াল করি, এখানে বলা হচ্ছে 7 7 ও -5 -10 বিন্দু দুইটির সংযোগ রেখাংশকে এক অক্ষ রেখা যে অনুপাতে বিভক্ত করে তা বের করো, বিভাজন বিন্দুটির ভুজ বের করো। তাহলে এই ক্ষেত্রে প্রথম বিন্দু হচ্ছে 7 7, দ্বিতীয় বিন্দু হচ্ছে -5 -10। খেয়াল করো, প্রথম বিন্দু যেটাকে আমরা 7 7 বলছি, সেটা হবে এখন আমাদের এই বিন্দু, যার স্থানাঙ্ক আমরা ধরবো x1 y1, তাই না? আচ্ছা, দ্বিতীয় বিন্দু হচ্ছে -5 -10, যাকে আমরা বি বিন্দু বলছি, তাহলে এর স্থানাঙ্ককে এখন কি ধরবো, x2 y2। এখন কি করতে হবে, এই বিন্দু দুইটার সংযোগ রেখাংশকে এক অক্ষ রেখা যে অনুপাতে বিভক্ত করে সেটা বের করতে হবে। তাহলে আমরা এ আর বি কে সংযুক্ত করলাম, এই যে এবি যে রেখাংশটা পেলাম, এইটাকে এক অক্ষ রেখা, দেখো তো কোন বিন্দুতে ছেদ করেছে, এই যে দেখো সি বিন্দুতে। তাহলে এই যে সি বিন্দুতে এক অক্ষ রেখা ছেদ করলো, এই সি বিন্দুর প্রেক্ষিতে কত অনুপাতে ছেদ করলো সেটা বের করতে হবে। মানে কি, মানে হচ্ছে এ থেকে সি এর এই দূরত্বটাকে আমরা কি ধরি, m1। দেখো বি থেকে সি এর এই দূরত্বটাকে আমরা কি ধরি, m2। তাহলে m1 আর m2 এর অনুপাত বের করলেই হয়ে যাবে। কোশ্চেনে কি চেয়েছে, কোশ্চেনে চেয়েছে এক অক্ষ রেখা যে অনুপাতে এই এবি রেখাংশকে অন্তর্বিভক্ত করে। এখন এক অক্ষ রেখা তো মূলত সি বিন্দু থেকে ছেদ করে, তাই না? তাহলে সি বিন্দুটা কত অনুপাতে অন্তর্বিভক্ত করে সেটা বের করলেই তো আমাদের হচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে সি বিন্দুটা কি অনুপাতে অন্তর্বিভক্ত করে, একটা অংশ হয় m1 আর একটা অংশ হয় m2, তাহলে m1 আর m2 এর অনুপাত বের করলেই আমাদের কাজ হয়ে যাবে। ক্লিয়ার? এখন খেয়াল করো, সি বিন্দু এক অক্ষের উপরে অবস্থিত, আর এক অক্ষের উপরে যে কোনো বিন্দুর কোটি কি হয়, y = 0, তাহলে সি বিন্দুর কোটি হবে 0। আচ্ছা, সি বিন্দু তো অন্তর্বিভক্তিকারী বিন্দু, তাই না? অন্তর্বিভক্তিকারী বিন্দুর কোটি নির্ণয়ের কিন্তু সূত্র আছে, সেটা হচ্ছে y = m1 y2 প্লাস m2 y1 ডিভাইড বাই m1 প্লাস m2। এক্ষেত্রে দেখো y2 হচ্ছে এই দ্বিতীয় বিন্দুর কোটি -10, আর y1 হচ্ছে প্রথম বিন্দুর কোটি 7, এই 7। তাহলে এখন যেহেতু আমরা বলেছি যে এক অক্ষের উপরে যে কোনো বিন্দুর কোটি y = 0 হয়, তাহলে সি বিন্দুর কোটি y এর মান আমরা 0 বসিয়ে দিব। আর এই পাশে তো আমরা এই যে y2 এর মান বসালাম, y1 এর মান বসালাম, তাই না? আর m1 আর m2 এর মান তোমাদের বের করতে হবে। এখন খেয়াল করো, এই m1 প্লাস m2 একে যদি আমরা এই 0 এর সাথে আড়াআড়ি গুণ দিই, তাহলে এই জায়গাটা 0 হবে, ইকুয়াল -10 m1 প্লাস 7 m2। এখন এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো m1/m2 সমান 7/10। তার মানে m1 অনুপাত m2 হবে 7:10। সুতরাং এইটাই সেই নির্ণেয় অনুপাত, যে অনুপাতে এক অক্ষ রেখা এই এবি রেখাংশকে অন্তর্বিভক্ত করে। এখন খেয়াল করো, এইখানে m1 আমরা জানি, m2 আমরা জানি কত, 7 এবং 10। এরপরে x2 জানি -5, x1 জানি 7। তাহলে এইখান থেকে এই বিভাজনকারী বিন্দু মানে সি বিন্দুর যে ভুজ x, সেটা বের করা যাবে না? এটা তুমি এখন নিজে সলভ করো। এখন এই অঙ্কটা খেয়াল করো, এখানে বলা হচ্ছে এ ও বি বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক হচ্ছে 40 ও 03।
দেখো এইটা হচ্ছে এ বিন্দু যার স্থানাঙ্ক 40, আর এটা হচ্ছে বি বিন্দু যার স্থানাঙ্ক 03। এ বিন্দুকে আমরা প্রথম বিন্দু ধরে নিচ্ছি, এর স্থানাঙ্ককে ধরে নিব x1 y1, আর বি বিন্দুকে আমরা দ্বিতীয় বিন্দু ধরে নিচ্ছি, এর স্থানাঙ্ককে ধরে নিব x2 y2। এখন যদি আমরা এই এ বি রেখাংশকে সংযুক্ত করি তাহলে আমরা কিন্তু এ আর বি এর সংযোগকারী রেখাটা পেয়ে গেলাম। এখন খেয়াল করো এরপর কি বলা হচ্ছে, মূল বিন্দু ও এ বি রেখাংশের সমত্রিখণ্ডন বিন্দুদ্বয় যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা মূল বিন্দু তো আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে 0 0। এ বি রেখাংশের সমত্রিখণ্ডন বিন্দু বের করতে হবে। আচ্ছা সমত্রিখণ্ডন বিন্দু কাকে বলে? সমত্রিখণ্ডন বিন্দু হচ্ছে এমন দুইটা বিন্দু, কয়টা বিন্দু? দুইটা বিন্দু, যারা কোনো রেখাংশকে সমান 3 ভাগে ভাগ করে। যেমন ধরো এই ক্ষেত্রে দেখো এ বি রেখাংশের উপরে দুইটা বিন্দু আছে, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে ডি। এই সিডি দুইটা বিন্দু দেখো এ বি রেখাংশকে 3টা ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে এসি, আর একটা হচ্ছে সিডি, আর একটা হচ্ছে এই বিডি। এখন এই সি এবং ডি কে আমরা সমত্রিখণ্ডন বিন্দু বলবো যদি এই যে 3টা অংশে সে ভাগ করেছে ওই 3টা অংশ যদি সমান সমান হয়, অর্থাৎ এই এসি এর দৈর্ঘ্য, এই সিডি এর দৈর্ঘ্য এবং এই বিডি এর দৈর্ঘ্য যদি পরস্পর সমান হয়, তখন আমরা বলবো এই সি এবং ডি হচ্ছে এ বি রেখাংশের সমত্রিখণ্ডন বিন্দু। কথাটা ক্লিয়ার? তাহলে এখন চলো আমরা ধরে নিই যে এই যে এসি, এই এসি অংশের দৈর্ঘ্য হচ্ছে 1 একক। তাহলে অবশ্যই সিডি অংশের দৈর্ঘ্য 1 হবে, বিডি অংশের দৈর্ঘ্য 1 হতে হবে। কেন? কারণ প্রত্যেকটা অংশ যদি সমান সমান হয় তাহলেই আমরা বলবো সি এবং ডি হচ্ছে সমত্রিখণ্ডন বিন্দু। একটার দৈর্ঘ্য 1 হলে বাকিগুলোর দৈর্ঘ্য কি হতে হবে? 1 হতে হবে, মাস্ট। আচ্ছা এখন আমরা এখান থেকে ধরো প্রথমে এই সি বিন্দুর স্থানাঙ্ক বের করব, তাহলে আমি বি বিন্দুটাকে এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এখন খেয়াল করো, এখন যদি আমাদেরকে সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হয় তাহলে আমাদেরকে কি লাগবে? প্রথমে লাগবে x1 y1। দেখো আমরা এই বিন্দুকে প্রথম বিন্দু ধরেছি, তার স্থানাঙ্ক 40, এটাই হচ্ছে আমাদের x1 y1। আচ্ছা তারপর লাগবে x2 y2, আমরা বি বিন্দুকে দ্বিতীয় বিন্দু ধরেছি, এর স্থানাঙ্কই হচ্ছে x2 y2, এটাও আমাদের দেয়া আছে 03, আর x1 y1 দেয়া আছে 40। তাহলে আর কি লাগবে? আর লাগবে m1 এবং m2। আচ্ছা m1 কি ছিল? m1 হচ্ছে প্রথম বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব, তাই না? অর্থাৎ এ বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব এই এতটুকু হচ্ছে m1, যেটা হচ্ছে এসি এর সমান। আচ্ছা তারপরে m2 লাগবে। m2 কোনটা? m2 হচ্ছে এই দ্বিতীয় বিন্দু মানে বি বিন্দু থেকে এই সি বিন্দুর দূরত্ব, এটা হবে m2। এখন খেয়াল করো m1 মানে কি 1 বসানো যায় না? m1 এর জায়গায় আমরা 1 বসাতে পারি। আচ্ছা m2 এর জায়গায় দুইটা 1, 1 প্লাস 1 মানে কত বসাতে পারি? 2 বসাতে পারি, ঠিক না? তাহলে এখন খেয়াল করো m1 অনুপাত m2 মানে কি এসি অনুপাত বিসি সমান আমরা কত পেলাম? 1 অনুপাত 2। তাহলে এখন আমরা m1 এর মানও জানি 1, m2 এর মানও জানি 2, x1 y1 জানি 40, x2 y2 জানি 03। তাহলে এই যে সূত্র, এই সূত্রে যদি আমরা সবগুলি মান বসিয়ে দিই তাহলে কিন্তু খুবই সহজে এখান থেকে সি বিন্দুর স্থানাঙ্ক বের হয়ে যাবে, ঠিক না? এক নজর চোখ বুলাও, দেখো ইনশাআল্লাহ খুবই ইজি। এরপর আসো নেক্সট হচ্ছে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক বের করব। তাহলে এখান থেকে আমরা এখন সি বিন্দুকে বাদ দিয়ে দিলাম। আচ্ছা এখানেও আমাদের কিন্তু কি কি আছে? এই যে x1 y1 মানে প্রথম বিন্দুর স্থানাঙ্ক আছে, x2 y2 মানে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক আছে। এখানেও আমাদেরকে m1 আর m2 বের করতে হবে। m1 কি? আচ্ছা এই ক্ষেত্রে খেয়াল করো, এই ক্ষেত্রে কিন্তু আমাদের অন্তর্বিভক্তিকারী বিন্দু এখন ডি বিন্দু। সি বিন্দু আমরা অলরেডি জেনে গেছি, তাই ওটাকে আমরা এখন বাদ দিয়ে দিয়েছি, ওটা জানা হয়ে গেছে। ডি বিন্দু হচ্ছে ক্ষেত্রে আমাদের অন্তর্বিভক্তিকারী বিন্দু, যেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখন আমাদের ক্ষেত্রে m1 হবে প্রথম বিন্দু থেকে এই ডি বিন্দুর দূরত্ব, মানে এ থেকে ডি বিন্দুর দূরত্ব এডি, এইটা হবে m1। আর m2 হবে দ্বিতীয় বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব মানে বিডি। তাহলে দেখো এখন m1 মানে কত? একটা 1 আর একটা 1, দুইটা 1 যোগ করলে m1 পাওয়া যাবে মানে 2। আর m2 মানে কত? 1। তাহলে এখন আমরা বলতে পারি m1 অনুপাত m2 মানে এডি অনুপাত বিডি মানে হচ্ছে 2:1। তাহলে দেখো m1 এর মান পেলাম 2, m2 এর মান পেলাম 1, x1 y1 হচ্ছে 40, x2 y2 হচ্ছে 03। সবগুলো মান এখানে বসাবো, ইনশাআল্লাহ ডি বিন্দুর স্থানাঙ্ক এখান থেকে খুবই সহজে বের হয়ে যাবে। ওকে, এখন তাহলে আমরা সি এবং ডি এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি পেয়ে যাই, আমাদেরকে কি করতে হবে? ত্রিভুজ এর ক্ষেত্রফল বের করতে হবে। কোন ত্রিভুজ? এই মূল বিন্দু আর এই সমত্রিখণ্ডন বিন্দুদ্বয় মানে ও সি ডি, এরা যে ত্রিভুজটা গঠন করেছে এইটার ক্ষেত্রফল বের করতে হবে। ওকে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সিস্টেমটা কি? 9-10 আমরা দেখে এসেছি। দেখো যদি ত্রিভুজের 3টা শীর্ষ হয়, প্রথম শীর্ষ হয় x1 y1, দ্বিতীয় শীর্ষ হয় x2 y2 এবং তৃতীয় শীর্ষ হয় x3 y3, এই তিনটা যদি ত্রিভুজের 3টা শীর্ষ বিন্দু হয়
তাহলে তার ক্ষেত্রফল নির্ণয়ের সিস্টেমটা কি, সেটা হচ্ছে হাফ ইনটু দুই পাশে অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন দিব, উপরে হবে ভুজ, নিচে হবে কোটি। প্রথম বিন্দুর ভুজ, প্রথম বিন্দুর কোটি, দ্বিতীয় বিন্দুর ভুজ, দ্বিতীয় বিন্দুর কোটি, তৃতীয় বিন্দুর ভুজ, তৃতীয় বিন্দুর কোটি, আবার প্রথম বিন্দুর ভুজ এবং প্রথম বিন্দুর কোটি। অর্থাৎ x1 y1, x2 y2, x3 y3, আবার x1 y1। ঠিক আছে, এরপরে আর আর গুণ দিলেই ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। এটা কিন্তু আমরা 9 10 দেখে এসেছি, তাই না? এখন খেয়াল করো, ওসিডি ত্রিভুজের ক্ষেত্রে প্রথম বিন্দু হিসেবে আমরা ও বিন্দুকে ধরে নিচ্ছি, দ্বিতীয় বিন্দু হিসেবে সি বিন্দু, আর তৃতীয় বিন্দু হিসেবে আমরা ডি বিন্দুকে ধরে নিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে প্রথম বিন্দুর ভুজ, প্রথম বিন্দুর কোটি, তাহলে ও বিন্দুর 0 0, তাহলে এখানে কি বসবে 0 0। আচ্ছা, তারপর সি বিন্দুর ক্ষেত্রে 8/3 1, 8/3 1, তারপরে ডি বিন্দুর ক্ষেত্রে 4/3 2, এই যে দেখো 4/3 2, আবার প্রথম বিন্দু 0 0 0 0। এখন আমরা আড়াআড়ি গুণ করব। তাহলে আড়াআড়ি গুণ করার ক্ষেত্রে দেখো, প্রথম উপর থেকে নিচের দিকে গুণ করি। 0 × 1 মানে 0, 8/3 × 2 মানে 16/3, 4/3 × 0 মানে 0। এটা হচ্ছে প্রথম অংশ। এরপরে নিচে থেকে গুণ করব উপরের দিকে, 0 × 8/3 0, 1 × 4/3 4/3, 2 × 0 0। এটা হচ্ছে দ্বিতীয় অংশ। এখন প্রথম অংশ থেকে পাবো 16/3, দ্বিতীয় অংশ থেকে পাবো 4/3, মাইনাস করলে এখান থেকে পাবো 12/3, সামনে কি আছে হাফ, তাহলে এখানে গুণ দিলে আড়াআড়ি কাটাকাটি করলে আমরা পাবো 2 বর্গ একক। এটা হচ্ছে ওই ত্রিভুজের ক্ষেত্রফল, মানে ওসিডি ত্রিভুজটার ক্ষেত্রফল। আশা করছি ক্লিয়ার হয়েছে। এখন চলো আমরা এই অঙ্কটা দেখি। এখানে বলা হচ্ছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক t+1 1, 2t+1 3, 2t+2 2t, মানে তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে। তার ক্ষেত্রফল নির্ণয় করো এবং দেখাও যে t = 2 অথবা t = -1/2 হলে ওই বিন্দুগুলি সমরেখ হবে। তো প্রথমে তো ক্ষেত্রফল বের করতে হবে, তাই না? আচ্ছা, আমরা জানি যে প্রথম বিন্দু যদি x1 y1 হয়, দ্বিতীয় বিন্দু x2 y2 এবং তৃতীয় বিন্দু x3 y3 হলে আমরা এই সূত্র দিয়ে খুব সহজে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, তাই না? যেখানে উপরে হয় প্রত্যেকটা বিন্দুর ভুজ আর নিচে থাকে প্রত্যেকটা বিন্দুর কোটি। তাহলে এখন খেয়াল করো, আমরা এই সূত্রটা অনুযায়ী ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। আমাদের প্রথম বিন্দু কত, t+1 1, তাহলে উপরে বসাবো t+1, নিচে হবে 1, সামনে অবশ্যই কিন্তু হাফ থাকবে, অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন থাকবে, এটা অবশ্যই সামনে থাকবে। আচ্ছা, তারপরে দ্বিতীয় বিন্দু 2t+1 3, 2t+1 3, তৃতীয় বিন্দু 2t+2 2t, 2t+2 2t। এরপরে আবার প্রথম বিন্দুটাকে বসিয়ে দিব, t+1 1, বাস হয়ে গেল আমাদের গঠন। এখন আমরা কি করব, এখন আমরা আড়াআড়ি গুণ করব। প্রথম উপর থেকে নিচে, t+1 এর সাথে 3 গুণ দাও, তাহলে কত হবে 3t + 3, 2t+1 এর সাথে 2t গুণ দাও, 4t² + 2t, 2t+2 এর সাথে 1 গুণ দাও, 2t + 2। এটা হচ্ছে উপর থেকে নিচে, মাঝখানে হবে মাইনাস। তারপরে এখন আমরা নিচে থেকে উপরের দিকে গুণ দিব, তাহলে 1 এর সাথে 2t+1 গুণ দাও, 2t + 1, 3 এর সাথে 2t+2 গুণ দাও, 6t + 6, 2tর সাথে t+1 গুণ দাও, 2t² + 2t। এইটা হচ্ছে নিচে থেকে উপরের দিকে দ্বিতীয় অংশ, মাঝখানে মাইনাস। তো এইখানে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 2t² - 3t - 2, দুই পাশে অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন, সামনে হচ্ছে হাফ, বর্গ একক। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল বর্গ একক লিখে দিয়েছি আমরা, কারণ এককটা তো আমাদের জানা নাই। একক যদি মিটার থাকে, বর্গ মিটার। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন দেখো দ্বিতীয় অংশে আসি। বলা হচ্ছে দেখাও যে t = 2 অথবা t = -1/2 হলে ওই বিন্দুগুলি সমরেখ হবে। আচ্ছা, ত্রিভুজের তিনটা বিন্দু সমরেখ হওয়ার শর্ত হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলকে শূন্য হতে হবে। তাহলে যদি আমাদের এই যে গঠিত ত্রিভুজটা, যার ক্ষেত্রফল আমরা পেয়েছি হাফ × 2t² - 3t - 2, এই ক্ষেত্রফল যদি 0 হয়ে যায়, তাহলেই কিন্তু এই তিনটা বিন্দু সমরেখ হবে। এখন আমাদেরকে কি করতে হবে, t = 2 বসিয়ে দেখতে হবে ক্ষেত্রফল শূন্য হয় কিনা, অথবা t = -1/2 বসিয়ে দেখতে হবে ক্ষেত্রফল শূন্য হয় কিনা। t = 2 যদি আমরা এখানে বসাই এই t এর জায়গায়, তাহলে রেজাল্ট হিসেবে কিন্তু 0 পাওয়া যায়। আবার t = যদি আমরা -1/2 বসাই, এই t এর জায়গায় যদি আমরা -1/2 বসাই, তাহলেও কিন্তু রেজাল্ট 0 আসে। যেহেতু উভয় ক্ষেত্রে রেজাল্ট 0 আসে, তার মানে t = 2 অথবা t = -1/2, যে কোনো একটা হলেই ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয়ে যায়। তাই প্রদত্ত বিন্দুত্রয় তখন কি হবে, সমরেখ হবে। এখন চলো আমরা এই অঙ্কটা দেখি। এখানে বলা হচ্ছে a 3 4, b 2t 5, c 6t এই বিন্দুত্রয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 19½ বর্গ একক হলে t এর মান নির্ণয় করো। তাহলে এই যে ত্রিভুজ ABC, প্রথমে এর ক্ষেত্রফল বের করতে হবে, তাই না?
সো ক্ষেত্রফল বের করার জন্য আমরা কিন্তু এই যে সূত্রটা, এই সূত্রটা ইউজ করব, যেটা এতক্ষণ করেছি। আশা করছি ক্ষেত্রফলটা তুমি নিজে ইনশাল্লাহ বের করতে পারবে। তো ক্ষেত্রফল তুমি যদি বের করো সেটা ইনশাল্লাহ পাবা হাফ অ্যাবসলিউট ভ্যালু 2t স্কয়ার মাইনাস 11t প্লাস 9 বর্গ একক। এখন খেয়াল করো, প্রশ্নে দেয়া আছে কি ক্ষেত্রফলটা কত, 19 হাফ মানে 19 সমস্ত 2 ভাগের 1, এটা প্রশ্নে দেয়া আছে। তাহলে আমরা কিন্তু এই ক্ষেত্রফল সমান সমান পাবো 19 সমস্ত 2 ভাগের 1, সমস্তটা ভেঙে ফেললে পাবো 39/2। তো এই পাশে হাফ আছে, এই পাশেও নিচে 2 আছে, আমরা এই দুইটা কাটাকাটি করলাম, তাহলে কি পাবো, অ্যাবসলিউট ভ্যালু 2t স্কয়ার মাইনাস 11t প্লাস 9 ইকুয়াল হচ্ছে 39। এখন যদি অ্যাবসলিউট ভ্যালু দুই পাশ থেকে তুলে ফেলি তাহলে কিন্তু 39 এর সামনে প্লাস মাইনাস দিতে হবে। প্রথমে আমরা প্লাস চিহ্ন নিয়ে কাজ করা শুরু করব। তাহলে 2t স্কয়ার মাইনাস 11t প্লাস 9 ইকুয়াল 39। একই পাশে নিয়ে আসি 39 কে, আমরা পাবো 2t স্কয়ার মাইনাস 11t মাইনাস 30 ইকুয়াল 0। এখন যদি আমরা এখান থেকে মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে কিন্তু খুবই সহজে এখান থেকে t এর মানটা বের হয়ে যাবে। ওকে, এরপর আমরা মাইনাস নিয়ে কাজ করা শুরু করব। তাহলে এই ক্ষেত্রে 2t স্কয়ার মাইনাস 11t প্লাস 9 ইকুয়াল আমরা পাচ্ছি মাইনাস 39। এখন এই যে সমীকরণটা আমরা পেলাম, এইটাতে কিন্তু মিডল টার্ম করা অনেক কঠিন। সো আমরা কি করব, আমরা ওই যে 9 এর ফর্মুলা আমরা ইউজ করে এসেছি, অথবা দ্বিতীয় পত্রের বহুপদীতে ওইটা আছে, সেটা কি x ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac/2a, ওই ফর্মুলাটা এখানে ইউজ করব। দেখো এখানে ওই ফর্মুলাটা বসিয়ে খুব সুন্দর করে ক্যালকুলেশন করে তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এখন খেয়াল করো, এইখানে কিন্তু রুট ওভারের ভিতরে একটা মাইনাস চলে আসে, আর রুট ওভারের ভিতরে মাইনাস আসলে আমরা বুঝি যে এটা অবাস্তব বা জটিল সংখ্যা। তো আমরা টি এর বাস্তব মান তাহলে কয়টা পেলাম, দুইটা, এই যে টি ইকুয়াল -2 অথবা 15/2। তাহলে নির্ণয় মান হবে টি ইকুয়াল -2 15/2, এটাই হচ্ছে টি এর বাস্তব মান, আর ওইখানে এইগুলি হচ্ছে টি এর অবাস্তব মান, এটা গ্রহণযোগ্য না। ঠিক আছে, এখন এই অঙ্কটা খেয়াল করো, এখানে বলা হচ্ছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক at1 স্কয়ার 2at1, at2 স্কয়ার 2at2, at3 স্কয়ার 2at3। যদি ত্রিভুজটির ভর কেন্দ্র x অক্ষের উপর অবস্থান করে তবে দেখাও যে t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল 0। খেয়াল করো, আমরা যদি বলি যে ভর কেন্দ্র আসলে কি, ভর কেন্দ্র হচ্ছে একটা ত্রিভুজের মধ্যমা তিনটার ছেদবিন্দু, তাই না? আচ্ছা, ভর কেন্দ্রের স্থানাঙ্ক যদি হয় xy, তাহলে এটা বের করার খুব সুন্দর একটা সূত্র আছে, সেটা কি, এক্ষেত্রে খেয়াল করো, যদি তুমি ভর কেন্দ্রের ভুজ x বের করতে চাও তাহলে ত্রিভুজের যে তিনটা শীর্ষবিন্দু আছে a b c, এই তিনটার ভুজকে যোগ করে 3 দিয়ে ভাগ করে দিবা, অর্থাৎ এই x1 x2 আর x3 কে যোগ করে 3 দিয়ে ভাগ দিবা, তাহলে কি পাবা, x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইড বাই 3। খুবই সহজ। দেখো, যদি তুমি ভর কেন্দ্রের কোটি বের করতে চাও মানে y বের করতে চাও, তাহলেও এই a b c এর কোটি তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ দিবা, অর্থাৎ এই y1 y2 আর y3 কে যোগ করে 3 দিয়ে ভাগ দিবা, y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইড বাই 3। তাহলে তুমি ভর কেন্দ্রের কোটি y পেয়ে যাবা। তাহলে দেখো, ভুজ বের করার সিস্টেম কি, তিনটা শীর্ষের ভুজকে যোগ করে 3 দিয়ে ভাগ দিব। কোটি বের করার সিস্টেম কি, তিনটা শীর্ষের কোটিকে যোগ করে 3 দিয়ে ভাগ দিব। খুবই ইজি। আচ্ছা, তাহলে আমরা কিন্তু ভরকেন্দ্রের কোটি নির্ণয়ের জন্য সিস্টেমটা কি পেলাম, ভরকেন্দ্রের কোটি যদি y হয় তাহলে y সমান y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইড বাই 3। আচ্ছা, খেয়াল করো, এই ক্ষেত্রে কোটিগুলি কি কি, প্রথম বিন্দুর কোটি হচ্ছে 281, এরপরেরটা 282, এরপরেরটা 283। তাহলে y1 এর জায়গায় বসাবো 281, y2 এর জায়গায় বসাবো 282, y3 এর জায়গায় বসাবো 283 এবং তিনটাকে যোগ করব আর 3 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এখন খেয়াল করো, কি বলা হচ্ছে, ভরকেন্দ্র x অক্ষের উপর অবস্থিত। আচ্ছা, x অক্ষের উপরে যে কোনো বিন্দুর কি শূন্য হয় বলতো, কোটি শূন্য হয় না? x অক্ষের উপরে যে কোনো বিন্দুর কোটি y এর মান 0 হয়। তাহলে ভরকেন্দ্র যেহেতু x অক্ষের উপরে অবস্থিত, সেহেতু অবশ্যই এই ক্ষেত্রে ভরকেন্দ্রের কোটি y এর মান কি হবে, 0 হবে। বুঝতে পারছো কথাটা? তাহলে এখন তুমি 3 এর সাথে 0 কে গুণ দাও, কি পাবা, 0 পাবা। তাহলে এই পাশে কিন্তু যা আছে এগুলি থেকে দেখো কি কমন যায়, এই 2a কমন যায় না, 2a কে আমরা কমন নিলাম, তাহলে এখানে থাকলো t1 t2 t3। এখন এই 2a দিয়ে 0 কে ভাগ দাও, তাহলে আমরা কি পাবো, t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল 0। এটাই আমাদেরকে দেখাতে হবে। ওকে, এই ক্লাসে আমরা যে বোর্ড কোশ্চেনগুলি সলভ করলাম, এইরকম সেম টাইপের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন আছে, যা আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে সলিউশন সহ আপলোড করা আছে, এবং এর লিংক এই ভিডিওর কমেন্ট সেকশনে পিন করে দেওয়া আছে, যেখানে ক্লিক করে তোমরা খুব সহজেই ম্যাথগুলো সলভ করতে পারবে। আমি তোমাদেরকে বলবো এখনই ওই ম্যাথগুলো সলভ করে ফেলো, ইনশাল্লাহ অনেক ভালো হবে। তো ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করো, ফ্রেন্ড এবং জুনিয়রদের মাঝে শেয়ার করো, এবং এরকম আরো গুরুত্বপূর্ণ ক্লাস পেতে আমাদের সাথে যুক্ত থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।